শুরু হলে সিগন্যাল দেব। শুরু হয়েছে। মানে আমরা তো চলে এসেছি লাইভে, তো শোনা যাচ্ছে আমাদের কথা? শোনা যাচ্ছে? আমাদেরকে কমেন্ট করতে পারে, কমেন্ট করলে বুঝতে পারবো। কমেন্ট এসছে কোনো? কথা বলতে হবে। আমরা শুরু করতে পারি। মানে কথা কি শোনা যাচ্ছে? জাস্ট এটা একটু কনফার্ম হয়নি, একটু যদি কমেন্টে জানান। ঠিক আছে, আমরা মনে হয় আগে একটু লাইভে একটু শেয়ার করি। হ্যাঁ, পেজটাকে একটু শেয়ার করে দিচ্ছি। নাইস। ওকে ওকে, আচ্ছা দেখা যাচ্ছে ফোনটার প্রয়োজন ফুরাই গেল। আচ্ছা আমি এখানে এখন হচ্ছে আচ্ছা সবাইকে স্বাগতম ওরকম কথাবার্তা দিয়ে শুরু না করি আসলে। মানে গল্পটার সিনেমা জাপানের গল্পটা শুরু হলো কিভাবে, সেই শুরুটা নিয়েই আসলে গল্পটাকে শুরু করছি। আমি হচ্ছে যেমন মানে এটা কেন করছিলাম, আমি তো একটা প্রযোজক, সবসময় হচ্ছে পর্দার পেছনে থাকাটাই আমার ইয়ে, এবং ক্যামেরাটা আমি সাংঘাতিকভাবে ভয় পাই। আচ্ছা, খুবই নার্ভাস, মানে এখন এই মুহূর্তে আমি সাংঘাতিকভাবে নার্ভাস হয়ে আছি যে কি বাবা কি করছি এটা। কিন্তু কয়েকদিন আগে যেটা হলো কি, একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম, গাড়িতে আমার গাড়ি চালাচ্ছিল, তো ওইখানে অনুষ্ঠান আমাকে পরিচয় করে দেওয়া হলো, যেটা একটা চলচ্চিত্র বিষয়কে একটা অনুষ্ঠান আমাকে পরিচয় করে দেওয়া হলো কাবারের স্ত্রী নামে। খুবই কষ্ট হলো, কিন্তু রাগও হলো অনেক, সাথে সাথে অন দ্য স্পট কিন্তু প্রতিবাদও করলাম, কিন্তু ব্যথাটা তো থেকে গেল। আমরা গাড়িতে করে ফিরছি, তো ফিরতে ফিরতে আমার জাস্ট হচ্ছে আমার একটা সময় রোটেট করে মানে একটা হালকা করার চেষ্টা করছে পরিবেশটা, তো হচ্ছে বলতেছে যে কামারশালায় সিনেমা যখন থেকে আমরা একটা লাইভ করবো ভাবছি, বলো তো কাকে নিয়ে কেউ এটাকে মডারেট করতে পারে। আমার কি মনে হলো জানি না, আমি বললাম জানি। নাইস। এমনিতেও হচ্ছে গত কয়েকদিন ধরে অনেক রকম ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি, তো আমার তখন মনে হচ্ছিল যে আমি তো একা ঝড়ের মধ্যে দিয়ে আসলে যেতে পারি না, এরকম আরো অনেককেই আমি দেখেছি যারা অনেক রকম ঝড়ের মধ্যে দিয়ে গিয়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। তো মেবি তাদের সাথে যদি গল্পগুলোকে শেয়ার করে নিতে পারি তাহলে হয়তো কষ্টটা কমে যাবে। আর প্রথমটাতেই বাঁধন বা তোমাকে চুজ করার একটা মানে এটা কিন্তু আমি জানতে চাই এটা কেন, কারণ আপনি যখন আমাকে বলেছেন আমি কিন্তু খুবই মানে হয় না যে আমি একটু অবাক যে আমাকে প্রথম গেস্ট হিসেবে যাচ্ছে আপু, এটা কেন? তো এখন আমি জানতে চাই, আসলে জানতে চাই। এটা আমি বলবো, মানে বাঁধনকে আমার সবসময় যেটা মনে হয় কি যে ও একটা পাওয়ার হাউস, মানে কি জন্য, মানে একটা তো হচ্ছে যে ও একটা সুন্দরী প্রতিযোগিতা, একটা বহুল নন্দিত বা চর্চিত একটা সুন্দরী প্রতিযোগিতার তো অন্যতম বিজয়ী ছিল। তারপরে মিডিয়াতে আসলো, বহুদিন কাজ অনেকগুলো কাজ করলো, কাজ করার পর আবার হারিয়ে গেল। তারপর আবার হচ্ছে যে ওর ব্যক্তিগত জীবনযাপন নিয়ে অনেক রকম হচ্ছে মিডিয়ায় চর্চা হলো। আবার কিন্তু ও যখন রেহানাতে ফেরত আসলো, সেটা একটা মনে হয় যেন ওর একটা পুনর্জন্ম হলো। তো এই যে একটা মানুষকে যে আমরা নতুন ভাবে আবিষ্কার করলাম এবং একটা অভিনেত্রীকে আমরা নতুন ভাবে আবিষ্কার করলাম, বাট আমার কাছে মনে হলো যে এই আমরা কি আসলে পুরোপুরি ওকে ব্যবহার করতে পেরেছি অ্যাজ এ অভিনেত্রী। আবার হচ্ছে যে আমার কাছে যে মানুষটা, আমার কাছে মনে হয়েছে যে তোমার অনেক ইন্টারভিউ দেখেছি আমি বা পড়েছি বা বিভিন্ন জায়গাতে দেখা হয়েছে, আর মনে হচ্ছে এরকম মানুষ হিসেবে খুব শক্তিশালী একটা মানুষ। তো সেই যে শক্তিশালী মানুষটা যে, সেই গল্পটাও হয়তো আমরা সেভাবে জানতে চাইনি। তো আমি তোমার কাছে এখন সেই গল্পটাকে শুনতে চাচ্ছি, মানে তুমি কি আসলে হ্যাপি যেভাবে তোমাকে ইভালুয়েট করা হচ্ছে বা তোমাকে যেভাবে পোর্ট্রেট করা হয়, নাকি তুমি আরো কিছু? আমি হ্যাপি কিনা এটা বললে প্রথমত আমি তো সব পাই না, আমি যেহেতু এখন এইটুকু ব্যাপারে সচেতন যে আমি সব পাচ্ছি না, আর সেহেতু আমার পুরোপুরি সুখী হওয়ার কোনো কারণ নাই, আমি দেখি না আর কি। সো কি পাচ্ছি না, আমি আমার অধিকারও পাই না ঠিক করে, আমি আমার স্বাধীনতাও পাই না। তো এখন সেটার একটা বড় আলোচনা একটু পরে করি। তার আগে আমি বলি, আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে যে আমার পুনর্জন্মের ব্যাপারটা,
এইটা বেসিকলি হয়েছে থ্রু রেহানা, বাট তার আগে হয়েছে আপু, আমি আমার বাচ্চার গার্ডিয়ানশিপের জন্য কোর্টে যাই। সো আমি যখন কোর্টে যাই, গার্ডিয়ানশিপ আর কাস্টাডি কিন্তু পুরো আলাদা একটা ব্যাপার, সেটা নিয়ে আমি কিছুদিন আগে আরেকটা আলোচনায় বলেছি। তো যখন আমি কোর্টে যাই, আমাকে তখন আসলে আমার আইন ব্যবস্থা, আমার পরিবার, আমার সমাজ, আমাকে সবাই বলেছে যে মা তো আসলে বাচ্চার অভিভাবক হবে না, কারণ এটা আমাদের আইনে নাই। তো তখন আমি জীবনে প্রথম আমার মনে হয়েছে যে এই সোসাইটিতে আমার কোনো এক্সিস্টেন্স নাই অ্যাজ এ হিউম্যান বিং। একজন নারী হিসেবে আছে, যতক্ষণ পর্যন্ত আমি ওটার খুলসে আছি, যতক্ষণ পর্যন্ত আমি একজন নারী হিসেবে নিজেকে এস্টাবলিশ করছি, নারী হিসেবে যা যা চাইছি, তখন তারা আমার পাশে আছে, তারা আমার কথা শুনছে, তারা আমার কষ্ট শুনছে, তারা আমার দুঃখ বুঝতে পারছে। কিন্তু যেই মোমেন্টে আমি মানুষ হিসেবে আমার অধিকারটা বুঝে পেতে চাচ্ছি, সেই মোমেন্টে আমাকে তারা আর মানে আমার এক্সিস্টেন্সটাকে তারা আর অ্যাকনলেজ করতেছে না। তো ওইটা আমাকে অনেক মানে একদম প্রভাবিত করেছে। আমি তখন এত আমার জেদ কাজ করলো যে আমি কেন আমার বাচ্চার অভিভাবক হতে পারবো না। তো ওই যে একটা, ওইটা যখন আমি পেয়েছি আপু আমি কোর্ট থেকে, ওইটা আমাকে এক ধরনের, ওই যে বলে না যে তুমি ফ্রিডমটা কিন্তু টেস্ট করতে হয় আপু, এটা কিন্তু অধিকারটা পাওয়ার যে আনন্দটা, এটা তো আমাদের, আমরা তো জানি না এটা স্বাদটা কেমন। কারণ আমরা যখন ধরেন দূর থেকে দেখি শুনি, আমরা শুধু দেখতে থাকি, বাট আমি ওটা টেস্ট করে ফেলছি যে ও মাই গড, এটা তো অনেক অনেক ইন্টারেস্টিং, অনেক মজা। তো আমি কেন আমার লাইফের বাকি বাকি জিনিসগুলো কেন চাইবো না, কেন আমি আমার স্বাধীনতা চাইবো না, কেন আমি আমার অধিকার চাইবো না, কেন আমি যে ধরনের চরিত্র করতে চাই সেটা করতে চাই এটা বলতে পারবো না, আমি কেমন কাপড় পরবো সেটা কেন কেউ বলে দিবে, আমি কেমন মা হবো সেটা কেন কেউ বলে দিবে। হ্যাঁ, এই জায়গাগুলো অনেক অনেক কষ্ট আছে, না পাওয়া আছে, আবার ধরেন অ্যাটলিস্ট এই তৃপ্তিটা আছে যে আমি বলতে পারি যে আমার এটা চাই, তো কেউ দিতে পারুক না পারুক আমার কিছু আসে যায় না, আমি চেয়ে যাবো। হ্যাঁ, আমার সব চাই, আমার সব চাই। আমি এই জায়গাতে দর্শকদেরকে একটু জাস্ট বলি, যদি সবাই জানেন নাকি আমি জানি না, বাংলাদেশের প্রথম আসলে বাঁধন হচ্ছে যে সন্তানের যে পূর্ণ অভিভাবকত্ব একজন মা, এটা কিন্তু এর আগে কখনো ঘটেনি। সো এইটা ওই প্রথম, হ্যাঁ পাবলিকলি এটা কেউ জানে না। 2018 সালে মনে হয় ঘটে যে, তো এটা একটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমরা আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে আরেকটু পেছন দিক থেকে একদম তোমার ছোটবেলা থেকে গল্পটা শুরু করি। যেমন হচ্ছে যে এই যে শক্তিশালী মানুষ হয়ে ওঠারও তো একটা যাত্রা আছে। হ্যাঁ, তো যেমন ধরো যে আমি যদি এখন একদম সবচেয়ে ছোটবেলার যে স্মৃতিটা তোমার মনে আছে ওই জায়গাটা যদি চাই, যেমন আমি আমার নিজের কথা বলি যে আমার 2.5-3 বছর বয়সের কিছু স্মৃতি আমার মনে আছে। যে আমি তখনও, আমার বাবা আমার একমাত্র সন্তান, আমার ভাইয়ের তখনও জন্ম হয়নি। আমার মনে আছে যে গুলিস্তান সিনেমার উল্টা পাশে বেবি আইসক্রিমের একটা পার্লার ছিল। আচ্ছা, এবং সেটার উঁচু টুলে বসে আমি আইসক্রিম খাচ্ছি, কিংবা কাকরাইলে বোক ফ্যাশন বলে একটা দোকান ছিল, ওখানে আমার ঈদের জামা কাপড় কেনা হচ্ছে। যেহেতু তখনও আমি একমাত্র সন্তান, তো মা মানে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে না আমাকে। সো এই অ্যাটেনশনের ব্যাপারটা সম্ভবত মানে ওটা আমার একদম পরিষ্কার ভাবে মনে আছে। তুমি এখন তোমার একদম ছোটবেলার কোন স্মৃতিটা তোমার মনে আছে একদম সবচেয়ে পুরনো যে স্মৃতিটা? একদম ছোটবেলায় আমি খুব আমার বাবার কোলে কোলে অফিসে থাকতাম। আমি যেহেতু আমার বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, তো আপুর মফস্বলে যখন পোস্টিং ছিল, তো অফিসগুলো সাধারণত বাসার থেকে পাশে হতো, মানে বাসা তার পাশেই অফিস এরকম। তো আমি হচ্ছে আপুর কোলে করে অফিসে চলে যেতাম, আব্বু হেঁটে হেঁটে আমাকে কোলে করে নিয়ে চলে যেত, এবং আব্বু অফিস করতো আমাকে কোলে বসিয়ে, যে আমি আব্বুর এখানে বসে আছি, আব্বু ফাইল সাইন করছে। ওইটার একটা খুব মানে ওই মেমোরিটা আমার খুব মনে হয় যে সব সময়। আচ্ছা, তাহলে তো ইয়েতে লিখতে পারবে যে তোমার মানে যতদিন মানে একদম ছোট থেকে হয়তো 2-2.5 বছর বাদ দিয়ে বাকিটাই হচ্ছে যে অফিস করার মানে এক্সপেরিয়েন্স। হ্যাঁ একদমই। তারপর তাহলে আরেকটু পরে যদি যাই, যেমন স্কুলের ব্যাপারটা, মানে স্কুলটা তো আমাদের সবারই একটা মানে অত্যন্ত প্রিয় একটা সময়। মানে আমি নিজে কিন্তু একটা গার্লস স্কুলে পড়েছি, ঢাকা শহরের অন্যতম সেরা একটা গার্লস স্কুলে পড়েছি। আমাদের স্কুলে একটা বিশেষ ছিল, এখানে ফখরুদ্দিনের টিফিন পাওয়া যেত। আচ্ছা, ও এইটা আমরা বিশাল ব্যাপার, ভীষণ প্রিভিলেজ ছিলাম। তা আমাদের স্কুলে আমার একটা বিশাল মাঠ ছিল,
একটা জুনিয়র সেকশন ছিল। জুনিয়র সেকশনটা হচ্ছে যে মানে যে 1 থেকে 5 পর্যন্ত জুনিয়র সেকশন, আর দেন 6 থেকে 12 এটা ছিল হচ্ছে সিনিয়র সেকশন। জুনিয়র সেকশনে যেমন আমার মনে হয় যে আমি 1, 2 বা 3 তে এরকম করে পড়ি। আমরা বন্ধুরা করতাম কি, টিফিনের 20 মিনিটের ব্রেক, কোনো রকমের টিফিনটা খেয়ে আমরা সবাই একসাথে গ্রুপে দৌড় দিয়ে সিনিয়র সেকশনের দিকে যেতাম, মাঠটা পার হয়ে। সিনিয়র সেকশনটা শুরুই হতো যে প্রথমে ছিল একটা বায়োলজি ল্যাব, সে বায়োলজি ল্যাবে একটা কঙ্কাল ঝুলতো। তা আমরা কি জানি না, আমরা হচ্ছে গিয়ে দৌড়ে যেতাম, দৌড়ে গিয়ে উকি দিতাম জানলা দিয়ে, দিয়ে কঙ্কালটা দেখে আবার করে ফেরত দিয়ে আবার চিৎকার করে আবার চলে আসতাম। এটাই আমাদের একটা মজার একটা ইয়ে ছিল, কি মজা পেতাম আল্লাহ জানে, জানি না। ছোটবেলায় তো মজা পাওয়ার কোনো আমি কিন্তু অনেক মিস করি, যে এখন যে হয় না যে যেই খাবারটা আগে মনে হতো এত মজা, সেই খাবারটা এখন খেলে যে মজাটা লাগে না, এটা আমি খুব, আমার মন খারাপ হয়ে যায়। আমার মনে হয় যে ছোটবেলাটা একদমই ডিফারেন্ট। আসলে আমার ছোটবেলাটা খুব ইন্টারেস্টিং ছিল। মানে আমার যেটা হয়েছে তখন ইন্টারেস্টিং লাগতো না সত্যিকার অর্থে, কারণ হচ্ছে আমার বাবা সরকারি চাকরি করতেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ছিলেন। তো আমার বাবার হচ্ছে বারবার পোস্টিং হয়ে যেত, ট্রান্সফারের চাকরি ছিল। আর আমার বাবা ভীষণ সৎ অফিসার ছিলেন, তো যেখানে যেত সেখানে আমি যেরকম গ্যাঞ্জাম লাগাই দিই, আমার বাবাও গ্যাঞ্জাম লাগাই দিত। সো ওখানকার যারা প্রভাবশালী লোকজন আছে তারা বছরের মাঝখানে, মানে অন্যান্য সময় কি হয় যে একটা অফিসার তারা পোস্টিংটা সাধারণত বছরের শেষে নেয়, বাচ্চাদের স্কুল বুঝে, বছরের মাঝখানে আব্বুর পোস্টিং হয়ে যেত, তো চেঞ্জ হয়ে যেত। এখন আব্বুর যখন চেঞ্জ হয়ে গেছে আমাদেরকেও যেতে হবে, বছরের মাঝখানে একটা স্কুলে ভর্তি হওয়া, এবং আমি 8টা স্কুলে পড়েছি। তো আমার যেটা হয়েছে যে তখন না আমার এর জন্য কোনো স্কুল ফ্রেন্ড ওই অর্থে নাই, আমার 1-2টা ফ্রেন্ড আছে, কারণ হচ্ছে আমি এত স্কুল চেঞ্জ করেছি যে মানে ওইটা আমি কন্টিনিউ করতে পারি নাই। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এইটা আমার লাইফে এত মারাত্মকভাবে প্রভাবিত করেছে আমার লাইফকে, সেটা হচ্ছে আমি খুব মানুষের সাথে মিশতে পারি, আমি যে কোনো সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে পারি, যে কোনো, মানে হয় না যে আমাকে সবাই বলে যে বাংলা তুমি এটা তো অনেক বড় একটা স্কিল যেটা ডেভেলপ করতে হয়, তুমি এটা কিভাবে করলা। এটা আসলে আমি অজান্তেই করেছি, বাট এটার ক্রেডিটটা আমার বাবা মার উপরে যাচ্ছে, স্পেশালি আব্বুর, কারণ মাঝখানে পোস্টিং হয়ে যেত এবং আব্বু যেহেতু সরকারি চাকরি করতেন স্কুল নিয়ে নিত আমাকে, আর ভালো স্টুডেন্ট ছিলাম আমি, 5-8 স্কলারশিপ পেয়েছি, ভালো রেজাল্ট করা, তো আমাকে নিয়ে নিত। কিন্তু এটা খুব মানে কঠিন সিচুয়েশন ছিল। আর স্কুলগুলো তো আমি মানে এটা আমি লাকি বলবো যে আমি যেহেতু মফস্বলে পড়তে পেরেছি, আমি বড় বড় স্কুলে পড়েছি, মানে স্কুলগুলো খোলা, বড় মাঠ, গাছ আছে, পুরনো বিল্ডিং, হ্যাঁ, খুব এইটা তো খুবই মানে সুন্দর একটা স্মৃতি আমি মনে করি। তখন আমার কাছে মনে হতো যে, আর আমার সব আত্মীয় স্বজনরা ঢাকায় থাকতো, তো আমার সারাক্ষণ থাকতো যে কতক্ষণে আমরা ঢাকায় যাব, ঈদের সময় আমরা ঢাকা আসতাম। তো ঈদের ছুটি যদি আব্বু না হতো তাহলে তো সেটা মানে আমাদের জীবনে মানে হয় না যে ওইটা যে দুঃখের আর কিছু হতে পারে না। তো এরকম আরো অনেক মানে যেহেতু আমার এত জায়গায় আমার বাবা পোস্টিং হয়েছে, নানান ঘটনা আছে। একবার আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একটা বন্যা হলো, আমার বাবা স্টেশন লিভ করতে পারবে না, যেহেতু উনি পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাঁধ সব ভেঙে যাচ্ছে, আপুকে যেতে দিবে না। এন্ড আমরা দোতলা একটা বাসায় থাকতাম, নিচতলার হাফ পর্যন্ত পানি উঠে গেছে, তো নৌকা করে যাচ্ছে, মানে এইটা একটা। আরেকটা খুব ইন্টারেস্টিং মেমোরি আমার আছে, সেটা হচ্ছে 88-এর বন্যায় আমার বাবা নেদারল্যান্ডসে গেছে পড়াশোনা করতে। আমি তখন অনেক ছোট, হ্যাঁ, আমার মনে আছে আমরা আব্বুকে নৌকা দিয়ে এয়ারপোর্টে নামাতে গিয়েছিলাম, তখন তো এত পানি ছিল। এইটা মানে আমার জীবনে এয়ারপোর্টের ইমেজ প্রথম আমরা দেখলাম যে নৌকা দিয়ে আমরা এয়ারপোর্টে গেলাম, এবং আমার বাবা হচ্ছে প্লেনের পর্যন্ত গেল আরেকটা নৌকা দিয়ে। সো মানে তখন অবস্থা খুব খারাপ ছিল। এইটা আমার খুব একটা এইটার বন্যাটা আমার একদম পরিষ্কার মনে আছে, বিকজ আমার বাবা তখন হচ্ছে আব্বু টেক্সটাইল কলেজে প্রিন্সিপাল ছিলেন তখন ওই সময়। তো আমরা হচ্ছে তেজগাঁতে কোয়ার্টার্সে থাকতাম। তো একদিন হচ্ছে যে আমি আর আমার ভাই আমরা আমার বিছানায় হঠাৎ করে বালিশ তুলে দেখি ছোট একটা সাপ, তো বন্যার পানি উঠে উঠে এরকম অবস্থা হয়েছিল। তো তারপরে যে ওই মুহূর্তে তখন আব্বু বললো যে না এখন তো আর থাকা যাবে না, তখন হচ্ছে আমরা আমাদের শিফটেড আমার খালা হচ্ছে গ্রিন রোডে থাকতেন, ওই বাসায় শিফট হয়ে গেলাম। 1 মাস হচ্ছে যে ওইখানে যদিও দেশ ফেসে যাচ্ছে বন্যায়, বাট আমাদের জন্য খুব মজার একটা সময় ছিল, সব কাজিনরা একসাথে, স্কুল নাই কিছু নাই, দিন রাত খালি খেলো, মনোপলি খেলা,
আর আমি বিশিষ্ট চোর ছিলাম মোনোপলি খেলায়। So, সবকিছু মিলিয়ে মানে হ্যাঁ এটার বন্যাটা মনে আছে আমার খুব, মানে ইটস খুবই খুবই profound হ্যাঁ একটা একদম মেমোরি এটা। So, তারপরও আরেকটা আমি বলি যে আমরা তো স্কুলের আসলে সবারই এরকম, আসলে স্কুলের গল্পগুলো শেষ করা যাবে না, হ্যাঁ, অসংখ্য একদমই সুন্দর না। সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর গল্প। কিন্তু তারপরও আমরা যখন বড় হই না, স্পেশালি যখন মেয়ে হিসাবে বড় হই, প্রথম দিকে বুঝি না আসলে ঠিক যে মেয়ে হিসাবে বড় হচ্ছি, বাট একটা সময় কিন্তু মনে করিয়ে দেয়া হয় যে তুমি কিন্তু মেয়ে। মানে আমার যখন প্রথম আমি খুব শকড হয়েছিলাম যখন আমাকে বলা হলো কি যে টি শার্টের উপরে কোটি পরতে হবে, কিংবা বলা হলো যে ওই ঈদের সময় স্কার্ট দর্জি দোকানে গেছি, স্কার্টের মাপ দিচ্ছি, দেখলাম হচ্ছে যে ঝুলটা হতে হতে একদম গোড়ালি পর্যন্ত টিকে গেল। মানে তখন আমি কাঁদছি আর বলতেছি যে এর থেকে তো পেটিকোট কিনে নিলেই ভালো হতো, আমাকে স্কার্ট কেন বানাতে হবে। তো তোমার এই যে প্রথম কখন হচ্ছে তোমার মনে হয় যে তুমি when did you face it first? আমার গল্পটা আসলে আলাদা আপু, কারণ হচ্ছে আমার একদম প্রথম থেকে আমি জানি যে আমি একটা লক্ষ্মী মেয়ে, শুধু মেয়ে না, আমি জানি যে আমি একটা লক্ষ্মী মেয়ে। তো এই লক্ষ্মী মেয়ে শব্দটা আমার মনে নাই আমি কবে প্রথম শুনেছি, কিন্তু আমি এটা বলতে পারি যে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বুঝতে হয়েছে যে আমি একটা লক্ষ্মী মেয়ে। তো লক্ষ্মী মেয়ে কেন বলছি? লক্ষ্মী মেয়েরা বেয়াদব হয় না, লক্ষ্মী মেয়েরা কোনো কিছু চাইবে না, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করবে না, যা বলবে তাই শুনবে টাইপের। এবং আমার গ্রোথ খুব ভালো ছিল। সো আমি খুবই ক্লাস 3-তে আমার পিরিয়ড হয়ে গেছে। সো আমার তখন থেকে আমি ক্লাস 3-তে কতটুকু একটা বাচ্চা, হ্যাঁ ওই সময় আমাকে হচ্ছে সালোয়ার পরতে হবে, কুচি দেওয়া কামিজ পরতে হবে। তারপর আরেকটা জিনিস আমাকে খুব জেনে বড় হতে হয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন হই তখন এই গল্পটা আমি শুনে শুনে বড় হয়েছি, যে আমি যখন হই তখন আমার বড় মামা আমার নানুকে ফোন করে জিজ্ঞেস করেছে মেয়ে কার মতো হচ্ছে, মানে মেয়ে কাদের মতো হয়েছে। তো আমার নানু বলছে যে আমাদের মতো হয়েছে। আমাদের মতো হয়েছে মানে আমি ফর্সা হয়েছি। মানে আমার দাদার দিকে যারা আছেন তারা একটু মানে তাদের গায়ের রংটা একটু চাপা, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমি ছোটবেলা থেকে জানতাম যে আমাকে ফর্সা থাকতে হবে at any cost, এবং আমি আপ্রাণ চেষ্টা করেছি, যেহেতু আমার মায়ের জিনটা আমার কিছুটা আছে, তো আমি অনেক চেষ্টা করেছি আপু, কিন্তু আমি এবং আমি ফর্সা থাকতে চেয়েছি, ভালো মেয়ে হতে চেয়েছি, আমি সবকিছু ভালো ছিলাম, আমি কিন্তু মোটামুটি সবই ভালো ছিলাম। কিন্তু যেই আমার ফার্স্ট বিয়ে অ্যান্ড ডিভোর্সটা হলো, সেই ধরেন আমি সবকিছুতে খারাপ হয়ে গেলাম। আর খারাপ হওয়াটা কবে শুরু হয়েছে এইটা আমি হয়তো মনে করে বলতে পারবো যে আমি খারাপ মেয়ে হিসেবে কখন থেকে মানুষের কাছে মানে আত্মপ্রকাশ করলাম আর কি। আমি ছোটবেলা থেকে অনেক ধরেন আমার মধ্যে অনেক লিডারশিপ ছিল, আমি ক্লাস ক্যাপ্টেন হতাম। তো আমার মনে আছে একবার একটা ছেলে তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস ক্যাপ্টেন, একটা মেয়েকে ও যে ওয়াটার গান গুলো আছে না, ওয়াটার গান নিয়ে আসছে, এনে একটা মেয়ের গায়ের মধ্যে ও ওয়াটার এরকম ছুঁড়ে মারছে, হ্যাঁ ছুঁড়ে মারছে। তো আমি যেয়ে ওর সাথে জিজ্ঞেস করছি যে তুমি এটা কেন করছো, তো বলছে যে ইচ্ছা হচ্ছে করছি। তো আমি ওকে আচ্ছা মতো একটা মার দিচ্ছি, ঠিক আছে। আমি সত্যি এটা খুব বাজে, এটা ঠিক করি নাই, যদি সে এখন একটু দেখে থাকে তাহলে আমি সরি, আমি ঠিক করি নাই। তো এমন মার দিছে যে তুমি এই কথা কেন বললা, ইচ্ছা আছে তুমি ওকে কেন মারবা, হ্যাঁ তুমি এটা কেন মারলা, এটা তো তুমি এটা করতে পারো না। তো আমি ক্লাস 5-এ পড়ি, আমি কিছু বুঝতেছি আমি জানি না, বাট ও যখন বলছে আমার ইচ্ছা হচ্ছে আমি দিচ্ছি, আমার মনে হচ্ছে যে না এটা ও বলতে পারে না, হ্যাঁ বলতে পারে না। এবং আমি ওই বয়সে যা বুঝছি আর কি, যে ধরে দিছি মার। তারপরে তো আমার বাবা মাকে ডাকছে স্কুলে যে আপনার মেয়ে এরকম করছে। তো পরে আমি সরি বলছি, হ্যাঁ ওকেও সরি বলছি। কিন্তু আমি যখন রিকল করি, ওই দিন আমার একটা ফ্রেন্ড, আমার মেডিকেলের ফ্রেন্ড, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে একটা ভিডিও পাঠাইছে। ওই ভিডিওটা ফার্স্ট ইয়ারে করা, আমরা একটা ক্লাসে আমাদের মেডিকেল কলেজে, আমি প্রাইভেট মেডিকেলে পড়তাম, বাংলাদেশ ডেন্টাল কলেজে। সো ওখানে কোনো অপশন নাই যে আমরা কোনো আন্দোলন করব বা কিছু করবো, হ্যাঁ। কিন্তু ওর মধ্যেও আমি একটা কিছু প্রবলেম হয়েছিল, এটা নিয়ে আমি হচ্ছে ক্লাসের সবাইকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসি, এবং আমি মানে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম যে কি করতে হবে আমাদেরকে, এরকম এরকম করে। সো একদম একটা ইজি ভিডিও পাঠাইছে, কারণ কিছুদিন আগে রেহানা দেখছে। তো ও পাঠাচ্ছে যে এই মেয়ের কি মনে আছে যে ও যে তখন থেকে এরকম ছিল। সো আমার মনে হয় যে এই ব্যাপারটা আমার মধ্যে ছিল, আমাকে যেহেতু আমার সোশ্যাল সিস্টেম এবং ফ্যামিলি সব মিলে আমাকে ধরেন ভালো মেয়ে হওয়ার ওই
চেষ্টার মধ্যে ছিল। তো আমি চেষ্টাও করেছি, কিন্তু আমি ফেল করে আপু আমি যে সবচেয়ে হ্যাপি যে আমি এই চেষ্টায় ফেল করেছি, এবং এখন আমি একটা খারাপ মেয়ে হিসেবে ধরেন সমাজের তথাকথিত ভালো মেয়েটা যে না, এই জন্য আমি খুব হ্যাপি যে আমি অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি যে আমি ওই ভালো মেয়েটা হতে চাই না। বেশ। না এইটা তুমি হচ্ছে তাহলে মানে তুমি যেটা বললা মানে খারাপ মেয়ে হওয়ার মোমেন্টটা তুমি বলতেছিলে যে আমি তোমার মনে আছে মানে কোন সময়টা তোমার মনে হলো যে তুমি খারাপ মেয়ে হয়ে গেলা? এই যে মেইন খারাপটা হচ্ছে আপু, এগুলো তো এখন রিকল করি যে এগুলো আমি করছি, বাট মেইন খারাপ হচ্ছে যখন হচ্ছে আমার ফার্স্ট ডিভোর্স হয়েছে। বিকজ আমার আমি বলি, আপনি আমাকে বলছিলেন যে প্রেমের কথা বলবো, আমার তখন এই কথাটা আমার খুব একটা কারোর সাথে শেয়ার করা হয় নাই। আমি যেহেতু খুব ভালো মেয়ের ট্রেনিং এ বড় হচ্ছিলাম, তো আমি কখনো প্রেম করবো না, হ্যাঁ একদম একজন মানুষের সাথে প্রেম হবে বা বিয়ে হবে তার সাথে জীবন কাটায় দিব এরকম অবস্থা। তো তার মধ্যে আমার মেডিকেলের ফার্স্ট ইয়ার একটা ছেলের সাথে প্রেম হয়ে গেছিল। সো তো এই প্রেমটা হচ্ছে আমার জীবনের কাল হয়েছে কারণ হচ্ছে আমার বাবা মা মনে করছে যে এই ছেলেটা আমার জন্য ঠিক না, তো তারা আমাকে আমার বাবার বসের ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তো ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মানে প্রথম, তখন আমার 19 বছর বয়স, তখন হচ্ছে আমার জীবনের সবচেয়ে আমি জানি না, মানে ওই প্রথম আমি বুঝছি যে আমি কিছু না, আমার কেউ নাই। তো তখন বিয়ে দিয়ে দিল, এবং আমি ওইটাতে এত অ্যাবিউজড হচ্ছিলাম, কিন্তু আমি ওখান থেকে বের হতে পারছিলাম না, বিকজ আমার বাবা মা কিছুতেই, মানে আমি প্রথম হব এই ফ্যামিলিতে যে ডিভোর্স এর কথা বলছে, তো এটা কিছুতেই মানবে না, আমাকে বলছে ওর বাসায় থাকতে হবে। তো আমি আলটিমেটলি আপু আমাকে আমার সিভিয়ার ডিপ্রেশন হলো উইথ সুইসাইডাল টেন্ডেন্সি, এবং আমি 2-3 বার অ্যাটেমও নিলাম, কারণ আমি পারছিলাম না, আমার মানে আমি তখন ছোট ছিলাম, বুঝতেছিলাম না, আমার বাবা মাকে বুঝাতে পারছিলাম। তখন আমি সবার আগে বুঝলাম, এবং এই ভালো মেয়েটা অল অফ এ সাডেন খারাপ হয়ে গেলাম, শুধুমাত্র এই জন্য যে আমি বলছি যে আমি এখানে থাকতে পারছি না, আমি চাই না, আমি এই লাইফটা চাই না। আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো, আমার বাবা মা এবং আমার যাদের মানে যেই ফ্যামিলিতে বিয়ে হয়েছিল তারা মিলে, আমি ফার্স্ট গার্ল ছিলাম আপু, আমি অ্যানাটমিতে অনার্স পাওয়া মেয়ে, আমার সেকেন্ড প্রফটা দিতে দিল না। সো এগুলো আমার সাথে হয়েছে। তো হওয়ার পর আমি যখন দেখলাম যে ও মাই গড, যখন আমি ওদের মতো না, তখন তো ওরা আমাকে আর পছন্দ করছে না বা ভালো আর বলছে না, এত ভালো হয়ে লাভটা হলো কি। তো তারপরে আপু আমি ভাবলাম যে না বাবা, আমি আমার মতো থাকতে চাই। তারপরেও শেষ হয় নাই আপু, তারপরেও কিন্তু আমার বিয়ের শখ মিটে নাই, আমি কিন্তু আবার বিয়ে করলাম, ঠিক আছে, কারণ হচ্ছে আমার জীবনে অনেক বিয়ের শখ, মানে বিয়ে করতে হবে আমাকে, হ্যাঁ আলটিমেটলি গিয়ে বিয়ে করতে হবে। কারণ ওই যে আমি একটা ওই দিন আমার থেরাপিস্টকে বলছিলাম যে আমি একটা ফিল্ম বানাতে চাই যেটার নাম হবে শাবানা সিনড্রোম। হ্যাঁ, এটা আমাদের কম বেশি, আমাদের এটাকে আমরা সবাই, হ্যাঁ এটা শাবানা সিনড্রোম ধারণ এবং বহন করি। শাবানা সিনড্রোম থেকে আমার হঠাৎ করে মনে হলো যে এই মিডিয়ার কাজ তো মানে এখানে কোনোভাবে আমরা কাউকে ছোট না, এটা আমি এটা একটা ডিজিজ, এটা আমরা রিসার্চ করে বের করব, আমি এটার ব্যাপারে আছি মানে অন। সেটা হচ্ছে যে এই সিনড্রোম হওয়ার পর আমার মনে হলো এই মিডিয়া কাজ আমি করতে চাই না, কারণ এটা তো ঠিক কাজ না। আমার বাবা মা সারাক্ষণ দোয়া করছে আমি যাতে এই কাজটা ছেড়ে দিই, আশেপাশে সবাই আমাকে গালি দিচ্ছে কারণ এই কাজটা ভালো না, আমরা নায়িকা এইসব বাজে কাজ করছি। হ্যাঁ, তারপরে আমি এখন কি করবো, আমার 30ও হয়ে যাচ্ছে, তখন 28, আমার বাচ্চাও হইতে হবে। মানে আমার জীবনে আর আমার বাচ্চা হওয়ার একটা, এটা সত্যি, এটা আমার জীবনের একমাত্র ইচ্ছা, যেটাতে আমি আসলে এখনো প্রাউড যে ওকে আমি মা হতে চেয়েছিলাম, এবং মাদারহুড আমাকে অনেক পাওয়ারফুল করেছে। মানে এই জায়গাটাতে আমি তোমার সাথে একদমই ইয়ে করবো, মানে আমি কামারকে প্রায় বলি যে আমি কারো প্রেমিকা হব, স্ত্রী হব, তার অনেক আগে থেকে আমি চাই যে আমি কারো মা। হ্যাঁ, মানে somehow this যে বাচ্চার জন্য আমি মানে at one point আমাকে পাগল করে ফেলেছে। সো আমি তো আমার বিয়ের 2 মাসের মধ্যে কিন্তু আমি কনসিভ করে মানে একদম রেডি যে এখনই আমার বাচ্চাটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মানে তারপরে তো আর হইলো না, অনেক কিছু ঝামেলা হয়ে গেল, বিয়ে করলাম, বিয়ে করে এসব হলো, বাচ্চাও হয়ে গেল। তারপরে দেখলাম যে আমি একটা অথৈ সাগরে পড়ে গেছি। তারপরে আমি আবার কাজ শুরু করলাম, যে মিডিয়াতে আমি ধরেন একদম পুরা মানে বলে না, এইটাতে শুরু করার আগে আমি আরেকটা জায়গাটা এসেছে, এই যে তোমার যে এই যে অনেকগুলো যে ঘটনা দুর্ঘটনা যেটা বলি আমরা, আর তার মধ্যে দিয়ে যে তুমি মিডিয়াতে ফেরত আসলা, এই যে মাঝখানে এই যে ট্রানজিশনের সময়টা,
মানে এইটা তো ইউ হ্যাভ মেড সেটা একটা পার্সোনাল একটা জার্নি হয়েছে। সো এই জার্নিটার থেকে যদি তোমরা আমাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করো যেগুলো কাউকে বলো না। আচ্ছা, এটা আমার দুইটা জার্নির কথা আমি বলবো। একটা হচ্ছে যখন আমার বাচ্চা হয়ে গেছে, তখন ওর 8 মাস বয়স। তখন আমার অবস্থা খুবই খারাপ। আমি আমার বাবা মাকে বলতে পারছি না যে আমি এমন একটা লোককে বিয়ে করেছি যে আমাদের সংসার চলছে না। আর কারণ হচ্ছে আমি নিজের ইচ্ছে বিয়ে করেছিলাম, বিয়ে করতে চাই বলে বলে। সো আমি কাউকে বলতে পারছিলাম না। হ্যাঁ, তো তখন আমি বললাম যে আমি কাজ শুরু করবো। সো কাজ শুরু করবো, তখন আমার বাচ্চাকে নিয়ে আমি কাজে যেতাম। তখন আমার অনেক দ্বিধা ছিল, আমার অনেক কিছুর সাথে স্ট্রাগল করতে হয়েছে। বিকজ আমার বাচ্চার তখন 8 মাস বয়স, আমার বাচ্চা 2.5 বছর বয়স পর্যন্ত ব্রেস্ট ফিড করেছে। তো আমার ওকে নিয়ে নিয়ে যেতে হতো, বিকজ ও মানে অন্য কিছু খায় না, সে আমাকে ছাড়া কিছু বুঝে না। তো এই যে একটা ট্রমার ভেতর দিয়ে আমি গেছি, এটা আমাকে অনেক স্ট্রং করেছে এখন এসে আমার মনে হয়। কিন্তু ওইটা কিন্তু ভয়ঙ্কর একটা জার্নি, যেটা আমাকে অনেক আমি যেমন এখন কাউকে যখন দেখি যে মেয়েটা কাজ করছে এবং ফ্যামিলি আসলে ওইভাবে সাপোর্ট করছে না, আমি কিন্তু বলি এই কথাগুলো যে দেখো এটা ঠিক না। একটা মেয়ে মা হয়েছে বলে তার মানে এই না যে পুরোটা দায়িত্ব আসলে তার আশেপাশের মানুষগুলোর কিন্তু অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা পালন করা। বাচ্চা একটা পরিবার, হ্যাঁ, একসাথে বড় করে। তো ওই সময়টা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আমার লাইফের সবচেয়ে লাইফ চেঞ্জিং ঘটনা হচ্ছে রেহানার কাস্টিং এবং এই যে আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পাওয়া। তো আমার বাচ্চার গার্ডিয়ানশিপ যখন আমি পেলাম, সেটা হচ্ছে 2018 এপ্রিলের 30 তারিখ। আমাকে সাদরা ফোন করলো সাদের টিম থেকে রেহানার জন্য 2018 নভেম্বরের দিকে। ঠিক আছে, নভেম্বরের দিকে। আমি তখন হচ্ছে দিশাহারা হালকা, যে তখন আমি অনেক শুকায় গেছি, আমি খুবই ওয়েট লুজ করলাম, ফিট হয়ে গেলাম, দেখতে সুন্দর হয়ে গেলাম। আমার একটা জাজ মাল্টিমিডিয়ার সিনেমাও করার কথা ছিল। তো তখন আমি ওই একটু স্ক্যাটার যে কি করব, হ্যাঁ কি করব না। তো একটু এরকম জাজ মাল্টিমিডিয়ার এটা করতে চাচ্ছি, আবার বিজ্ঞাপনের জন্য অফার পাচ্ছি, অনেক কাজের অফার পাচ্ছি। এর মাঝেই সাদরা আমাকে নক করলো এবং নক করার পর আমি ওই তখনকার ইন্টারভিউ গুলাতে বলা শুরু করছিলাম যে আমি এমন কিছু কাজ করতে চাই যে কাজগুলা দিয়ে, যে ক্যারেক্টার গুলো দিয়ে মানুষ আমাকে চিনবে। এগুলো না আমি বলতাম, কিন্তু আমি মেন করে বলতাম, মানে এরকম না যে আমি আসলে এটা ভাবতাম না, আমি কিন্তু এটা ম্যানিফেস্ট করছি। পরে আমি এখন বিশ্বাস করি যে ম্যানিফেস্ট করা যায়, আগে এত বিশ্বাস করতাম না। সো যখন সাদরা আমাকে অফারটা করছে, আমি প্রথমে জিজ্ঞেস করছি কিন্তু যে রেহানা কে করবে, মানে আমার ব্যাপারে আমার কনফিডেন্স লেভেল যে রেহানাটা করবেটা কে। হ্যাঁ, আমাকে তো তুমি আয়েশা বানাবা, প্রেগনেন্ট মেয়েটা, আমি তো বুঝছি, এখন বলো রেহানা কে করবে। আমি তো করবো না এরকম আয়েশা ক্যারেক্টার, তোমরা রেহানা কাকে না কাকে নিবা, তারপরে আমাকে জ্বালাবে। তো বলছো আমরা রেহানাকেই খুঁজছি, আপনার কাছে আসছি। আমি তো আকাশ থেকে পড়ছি যে কি বলে এগুলা, মানে আন্দাজি এগুলো কি বলছে। বাট যখন আমি ওদের সাথে রিহার্সাল শুরু করছি আপু, আমি যখন ওর সিনেমাটা দেখছি, তখন আমার কাছে যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় সবাইকে সব সুযোগ আসলে দেয় না। মানে নেচার বলো, সৃষ্টিকর্তা বলো, যে যেটা বিশ্বাস করে এটা দেয় না। আমি এটা, হ্যাঁ, সুযোগ আমি তৈরি করে ফেলেছি, এখন যদি আমি এটা কাজে না লাগাই তাহলে এটা আমি লুজার হব। তো তখন আমি কি ডিসিশন নিলাম যে আমি কোনো কাজ করি নাই আপু, আমি কিন্তু কোনো বিজ্ঞাপনও করি নাই। আমি 1.5 বছর, এবং আমার এফডিআর ভেঙে আমি বাসায় বসে খেয়েছি। আমি বলি এটা যে আমি রেহানাতে আসলে আমার লাইফটাকে বাজি রেখেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি ওদেরকে বিশ্বাস করতে পারি। কিন্তু বিশ্বাস করতে পারি বললে তো আর হবে না, ওদেরও তো বিশ্বাসটা রাখতে হবে, তাই না? এটা ডেফিনেটলি নতুন যারা কাজে আসছে তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপিরেশনের জায়গা হতে পারে, যে মানে যে আসলেও ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন সাম ওয়ে, মানে কোনো না কোনো ভাবে নিজেকে 1-2 কদম আগালে হয়তো ওখান থেকে কিছু তারপর আসে। আমি অনেক বেশি দিয়ে ফেলছি আপু রেহানাতে, মানে আমি এত ড্রিম, মানে এটাকে রিগ্রেট করো তুমি দেওয়াটাকে? না, রিগ্রেট করি না, কিন্তু আমি দিছি অনেক বেশি। আমি বলি আমি ইমোশনালি অনেক ইনভেস্টেড হয়েছি। তো অন্যান্য চরিত্র এখন যেমন উইথ টাইম আমি চরিত্র ধারণ করে চরিত্র থেকে বের হতে পারি, কিন্তু আমি রেহানা ধারণ করেছি কিভাবে আমি জানি না। ওইটা আমাকে শিখিয়েছে চরিত্র ধারণ করতে, ওই প্রসেসটা আমি শিখেছি থ্রু রেহানা। কিন্তু আমি যখন রেহানা ধারণ করেছি তখন আমি জানতাম না আমি কিভাবে ধারণ করছি।
সো এইটা আমাকে শুটের পরে প্রায় 3-4 মাস আমি ওই কস্টিউম পরে ঘুরে বেড়াতাম, আচ্ছা আমি ওরকম বিহেভ করতাম, এবং সবচেয়ে সাফারার আমার মেয়ে, বিকজ ও আমাকে সবচেয়ে কাছ থেকে দেখে, সো আমি ওই পেইনটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম। আচ্ছা আমি একটু তোমার যে গুটি চরিত্রটাতে এই গুটির যে চরিত্রটা তোমার আছে মানে ওটা আমি কিছুটা পুরো কাজটা আমার দেখা হয়নি আর কিছু অংশ দেখেছি, মানে আমার কাছে মনে হয়েছিল যে ওই চরিত্রটা করাটা একটা খুবই পেইনফুল একটা এক্সপিরিয়েন্স। তো ওই চরিত্রটাতে ঢোকাটা এবং বের হওয়াটা মানে হাউ ডিড ইউ ডু ইট, কিভাবে করলে? এটা আপু এখন আমি আমি আসলে এই প্রসেসটা বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না যে এটা আমি কিভাবে করি, কিন্তু আমি রেহানার থ্রুতে এটা শিখেছি যে আমি আসলে একটা ক্যারেক্টারকে কিভাবে পোর্ট্রে করা শুরু করব। একটা ক্যারেক্টার শুনলে আমি আসলে প্রথমে কি চিন্তা করব ক্যারেক্টারটাকে নিয়ে। প্রথমে যেটা আমাকে করতে বারণ করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো ক্যারেক্টারকে আমি জাজ করতে পারবো না। তো ও কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে কাপড় পরবে, কিভাবে ওর পেইনটাকে এক্সপ্রেস করবে, এটাকে তুমি বাঁধন হিসেবে দেখতে পারবা না। কারণ আমি যদি দেখতে যাই তাহলে ওর যে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে যে দেখতে অত ভালো লাগছে না, আমি যদি ওইটা নিয়ে কনসিয়াস থাকি তাহলে আমি কিন্তু ওই পেইনটা প্রত্যেকবার আসলে নিজেকে রিইনভেন্ট করার একদমই তাই। আর আরেকটা জিনিস আমি শিখেছি আপু, সেটা হচ্ছে যে আমি আমি যেহেতু থিয়েটারের না, আমি অ্যাক্টিং নিয়ে একদম বলতে পারি না যে আমি কিভাবে করি অ্যাক্টিংটা, কিন্তু আমি যখন রেহানা করছিলাম তখন মেথড অ্যাক্টিং এর আমি কিছু মানে অনলাইন ক্লাস আমি করেছিলাম আর কি, দেখেছিলাম, শুনেছিলাম এরকম। তো ওইটা আমার কাছে মনে হয় যে খুব কাজে দেয়। আমার লাইফে আসলে এত পেইন আছে, এত ট্রমা আছে, এত এক্সপিরিয়েন্স আছে। সো এখন আপু আমি কিন্তু আমার লাইফে যারা যারা আমার সাথে খারাপ করেছেন সবার কাছে গ্রেটফুল, একদম অনেস্টলি, যে কারণ ওদের এই খারাপ অভিজ্ঞতার থ্রুতে আমি তো ধরেন এক ধরনের অন্য লেভেলের স্কিল ডেভেলপ করছি, যে আমি কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করে ফেলছি, আমি কিভাবে এই জায়গাগুলোতে আমি খাপ খাওয়াতে পারছি। এটা কিন্তু এত সহজ ব্যাপার না, মানে এটা কিন্তু আপনার অভিজ্ঞতার সাথে সময়ের সাথে আপনি এটা ডেভেলপ করবেন। সো এটা যেহেতু এত সহজ না, তো সেই তো আমি তাদের কাছে গ্রেটফুল যে তারা আমার সাথে এগুলো করেছে বলেই হয়তো আজকে আমি এইভাবে রিলেট করে করে এখন অ্যাক্টিং করতে পারছি। ডেফিনেটলি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স লাইফে তো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ইন্টারাকশন কিছু না কিছু আমাদেরকে দেয়। আচ্ছা আমি এখন আরেকটা একটু ইয়েতে আসি যে এই যে ধরো কখনো মানে তোমার তো নিজের কিছু ভ্যালুস বা কিছু মোরাল আছে বা কিছু নিজস্ব কিছু চিন্তা ভাবনার জায়গা আছে, কখনো কি এরকম কোনো চরিত্র অভিনয় করতে হয়েছে যেটা আসলে একদম তার বিপরীত একটা কাজ, বা কোনো একটা অভিনেতার সাথে মানে যে হয়তো ওই অন্য এখন চিন্তা ভাবনা নিয়ে, ওইটাকে কিভাবে তুমি? আপু আমি যখন রেহানা করেছি তারপর থেকে আমাকে আর এটা ফেস এখনো পর্যন্ত করতে হয় নাই, যে আমি যে চরিত্রটা আমার আমার কাছে মনে হচ্ছে আমি এটা করতেই চাই না, তারপর আমি বাধ্য হয়ে করলাম। আগে করেছি এই আসছি আমি ওখানে। এখন ধরেন আমার একটা ভয়েস আছে, আমি বলতে পারি যে আমি এটা চাই না, বা এই ক্যারেক্টার এরকম হবে না, হ্যাঁ এটা বলতে পারি, বললি এবং আমার কথাটা মানুষ হয়তো নিতে পারে, এরকম না যে আমি বাধ্য করি তাদেরকে নিতে, বাট তারা জানে যে বাঁধন কথাটা হয়তো কোনো একটা জায়গা থেকে বুঝেই বলছে, তো তারা ওইটাতে একটু আমার কথাটাকে অ্যাকনলেজ করা শুরু করেছে ইদানিং। কিন্তু রেহানার আগে আমি অসংখ্য কাজ করেছি যেটা করতে গিয়ে আমি কান্না করেছি, আমার মনে হয়েছে আমি কাজ কেন করতে আসছি, এই লোকের সাথে কেন কাজ করতে আসছি, এই স্ক্রিপ্ট কেন করতে আসছি। নাম ঠিকানা না বলে একটা গল্প, আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি একবার একটা শুটে ছিলাম, তো আমি খুব সময় মতো যেতাম, আমার সময় মতো মানে আমার আবার আমার বাসায় খুবই ই টাইপের কি বলবো মানে আব্বু খুব কড়া, সো আব্বু হচ্ছে 11টার পর বাসায় ঢোকা যাবে না, এখনো কিন্তু স্টিল মানে যদি এরকম হয় যে 11টার পর হবে তাহলে আমাকে বাইরে থেকে যেতে হবে। তো এখন 11টার মধ্যে যেতে হবে এবং আমার আমার একদম শুটিং টাইম দেওয়া ছিল যে আমি এতটা সময় যাবো, এতটা সময় চলে আসবো। তো তখন এটা অনেক আগের ঘটনা। তো তখন আমাকে নিয়ে বসায় রাখলো, একটা ঈদের কাজ ছিল আপু, আমাকে নিয়ে বসায় রাখলো। তো বসায় রাখার পর আমার সময় শেষ, আমাকে বলেছে যে এই টাইমে তোমার কাজ শেষ হয়ে যাবে, ততক্ষণে আমার সিনই শুরু হয় নাই। তো তারপরে আমি তাদেরকে যে বললাম যে না আমি তো এখন আর সিন করবো না, আমি চলে যাব। তখন যে প্রডিউসার ছিলেন সে আমাকে উঠে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, গেট লাগাই দিলেন, আমাকে বললেন যে তুই তুকারি করা শুরু করলেন, এবং আমি
একটা সময় আমি তাকে বললাম যে আমাকে বলছে যে আমি এগুলো রেকর্ড করছি, আমি হ্যাঁ প্লিজ রেকর্ড করেন, করে আপনি এটা মানুষকে শোনাবেন যে আপনি কত নিকৃষ্ট। ডেফিনেটলি আপনি রেকর্ড করবেন এবং রেকর্ড করে এটা মানুষকে শোনানোর যদি আপনার কেপাবিলিটি থাকে আপনি শোনাবেন। সো তখন সে, তার ওয়াইফও ছিল, আমাদের এখানে অনেক সিনিয়র অ্যাক্ট্রেস ছিলেন, তারা কেউ কিছু বলে নাই, তার ওয়াইফ এসে উল্টা আরো আমাকে শাসাচ্ছিল। কিন্তু আমি তো আমি তো ভদ্রমেয়েরা হতে চেয়েছিলাম, কিন্তু আমি তো ভদ্রমেয়ে না আসলে আলটিমেটলি। তারপর আমি কাজটা না করে আমি সত্যি সত্যি বের হয়ে চলে আসছি এবং আমি কাজটা করি নাই। কিন্তু এই ঘটনাটা আমাকে তখন ওই মুহূর্তে আমাকে অনেক ভেঙে দিয়েছিল। বাট এখন আমি এটা বলতে পারছি এবং এখন এরকম মানে এটা নিয়ে কি কোনো ধরনের কোনো নেগেটিভ রিপোর্টিং? না, কারণ হচ্ছে পরের দিন আমাকে ওখানেই ছিল, বিকজ আমি কাকে বলবো, আমি তো লজ্জাই শেষ। এই লজ্জাটাই তো, মানে বললাম না ভালো মেয়েরা তো লজ্জাও পায় আপু। তো লজ্জার চোটে আমি তো তখন ভালো মেয়ে, আমি লজ্জার চোটে আর কাউকে কিছু বলি নাই। তারপরে আমার পরের দিন জাহিদ হাসান ভাইয়ের শুট ছিল, তো ওইখানে আমাদের জাহিদ ভাইয়ের সেটে যে ওখানে আরেকজন আর্টিস্ট ছিল, সে যে বলছে ওকে তো করা হয়েছে, বের করে দেওয়া হচ্ছে ওকে, না ওকে নিয়ে শুট করা যাবে না। জাহিদ ভাই বলছে ঠিক আছে দেখা যাচ্ছে, আমি দেখবো না কাকে নিয়ে শুট করা যাবে কাকে নিয়ে শুট করা যাবে না। বুলু ভাই ছিলেন, বুলু ভাই বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। বুলু ভাই হচ্ছে জাহিদ ভাইয়ের ভাই আর কি, অনেক বড়, অনেক সিনিয়র সিনেমাটোগ্রাফার উনি। তো তারপরে তো হলো, কাজ করলাম, কিন্তু আমি তো লজ্জায় কাউকে বলি নাই আপু, এই লজ্জা কোথায় রাখবো? তো এখন আমি নির্লজ্জ হয়েও আমি খুশি। না এইগুলো তো আসলে শেয়ার করা দরকার। হ্যাঁ, এবং এই ঘটনাটা সে অন্যের সাথেও ঘটিয়েছে, অনেকের সাথে ঘটিয়েছে, এবং সে এমন প্রভাব বিস্তার করছিল মিডিয়াতে যে তার উপর দিয়ে কেউ কোনো কথা বলতেই পারবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল। বাট আলটিমেটলি আমি জানি না এখন সে কোথায় গেছে, তার পুরো ফ্যামিলি, বাট এটা তারা পুরো ফ্যামিলি মিলে এটা করেছে। কখনো কোন সময় কোনো নেগেটিভ মিডিয়া রিপোর্ট হয়নি বা ওগুলো ফেস করতে হয় না? আমার এটা সবচেয়ে ভালো হয়েছে, সেটা হচ্ছে যে যখন এটা করে যেটা হচ্ছে আপু, আমি এমন স্কিল ডেভেলপ করছি মিডিয়া হ্যান্ডেলের। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার যখন, মানে একটু বলো যারা হচ্ছে যে নতুন যারা কাজে না ওরা শুনছে ওদের জন্য কিছু মিডিয়া হ্যান্ডেলের এই ব্যাপারটা আসে। আমার তখন বাচ্চা নিয়ে, যে আমার এই বাচ্চার, এটা আসলে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আসলে। তো গার্ডিয়ানশিপ নিয়ে আমি গার্ডিয়ানশিপ নিয়ে না আপু, তখন আমি লজ্জিত নারীটা। তো লজ্জিত নারীটা, আমি অনেক লজ্জিত। আমার বাসায় এসে আমাকে মারধর করে বাসা ভাঙচুর করে চলে গেছে, গিয়ে আমার নামে চাঁদাবাজির মামলা করছে আপু। কি? আমার বাচ্চার বাবা। আচ্ছা, তো চাঁদাবাজি মামলা করছে, এখন আমার এটা তো একটা মিথ্যা মামলা, কিন্তু তারপর আমি লজ্জায় মরে গেছি, আমি কাউকে বলি নাই। হ্যাঁ, তো তখন সে কি করলো, যেহেতু আমি লজ্জা পাচ্ছি অনেক, সেহেতু সে, তার একটা বন্ধু ছিলেন, উনি এখনো আছেন, উনি খুবই প্রভাবশালী একজন ফটো জার্নালিস্ট, ওনার থ্রুতে, আমি বলতেও পারছি এখন নামটা, দেখেন কি একটা নির্লজ্জ মেয়ে হিসেবে আমি নিজেকে প্রমাণ করে ফেললাম। তো ফটো জার্নালিস্ট, বিখ্যাত পাওয়ারফুল ফটো জার্নালিস্ট, সে কি করলেন, সে তার যত লিঙ্কের যত জার্নালিস্ট আছে সবাইকে ডেকে, বিনোদন না অন্যান্য বিটের মানুষদেরকে ডেকে, কারণ উনি এত পাওয়ারফুল, তাহলে বুঝেন যে কত পাওয়ারফুল। তো সে এরকম ডেকে বলছে যে ওর নামে এরকম নিউজ করো। তো ওখানে লিখলেন যে নিউজ হচ্ছে যে লোভী বাঁধন, লোভী বাঁধন, আরো বাজে, আমি না হেডলাইন গুলো বলতে পারছি না, মানে এত নোংরা হেডলাইন আপু। আর ওইগুলা পড়ে তো আমার কান্না যদি আপনি দেখতেন আপু, আমি কিন্তু জেনুইন কান্না করেছি, মানে এরকম না যে এখন আমার হাসি পায়। মানে আমি আমার কাজিনদেরকে বলি যে লাইফে কোনোদিন এই জোকারের একটা ডায়লগ আছে না আপু, যে জীবনে আমি ভাবতাম যে আমার জীবনটা আসলে ট্র্যাজেডি, এখন দেখি যেটা কমেডি। এখন আমার জীবনটা এরকম হয়ে গেল। ধরেন আমি এমন কাঁদছি আপু যে আমাকে এরকম বাজে বলতেছে, আমি একটা এরকম মা, বলছে মা হিসেবে আমি একটা খারাপ মা, আমি নাকি কি করি, পার্টি করে ঘুরে বেড়াই, তারপরে আমি কি মানে যা যা বলা যায় একটা মেয়ে সম্পর্কে, যত বাজে কথা বলা যায়। না এইটা তো সবচেয়ে সোজা আসলে। না এটা বলছে, কিন্তু আপু দেখেন ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, হ্যাঁ এটা বলছে, কিন্তু মেয়েগুলার জন্য এটা হচ্ছে মূল পয়েন্টটায় আমি আসছি, সেটা হচ্ছে যে এই কথা বলছে এবং আমি কাঁদছি, এটা হচ্ছে ওদের পাওয়ার। অবশ্যই। হ্যাঁ, কিন্তু যেই মোমেন্টে, এই যে এখন আমি হেসে হেসে বলতেছি, এখন তাহলে কি হবে, এখন তারা কি করবে, এখন তো তাদের অবস্থা খারাপ, এখন তো তারা কিচ্ছু করতে পারছে না। আমাকে সবাই জিজ্ঞেস করে যে তোমার এখন ওরা কি করে, আমি
বিশ্বাস করে এখন আমার সাথে নর্মাল বিহেভ করে, কারণ এত নর্মাল হয়ে গেছে যে এখন একটা দুর্ভাগ ব্যাপার। আর এই মানুষগুলাই আমাকে টর্চার করে জানটা বের করে ফেলছে, যা তা আপু। মানে আমি আমি তারপরে একবার করতে গেলাম আপু, আমার জীবনে যে কত অভিজ্ঞতা, ও মাই গড, লয়ারের কাছে গেছি, আমার আমার আমি হচ্ছে আমাকে এরকম মানহানি করছে, আমাকে এরকম ডিভোর্স লেটারে অসংখ্য বাজে কথা লিখছে যে আমি পরকিয়া করি, তারপর অসামাজিক কার্যকর্মে একটা ফর্মেট আছে ওইটা। হ্যাঁ, কিন্তু ওই ফর্মেটটা সে ছাপাই দিছে পেপারে, ওই বিশিষ্ট ফটো জার্নালিস্টকে দিয়ে। এখন ছাপায় দিচ্ছে, এগুলা নিয়ে তো মানুষ কথা বলছে, হাসতেছে। আর আমাকে বলতেছে আমার লয়ার যে তুমি তো এমনি পাবা না বাচ্চা, কাস্টাডি পাবা না, কারণ হচ্ছে তুমি নায়িকা, তোমার চরিত্রহীন প্রমাণ করা মহানপুর ব্যাপার। আমার লয়ার কিন্তু, এটা কিন্তু ওর লয়ার না, তোমার চরিত্রহীন প্রমাণ করে দিবে তুমি এরকম। আর আমার কান্না দেখে কে, আমি তো হাউমাউ করে কান্না যে কি অবস্থা, আমার বাচ্চা নিয়ে চলে যাবে, কি বলে এগুলো, আমি আমার বাচ্চার জন্য জান দিয়ে দিলাম, এখন আমাকে বলে আমার বাচ্চা নাকি আমারই না। হ্যাঁ, তো তারপরে এই সবকিছু থেকে যখন আমি বের হয়ে গেছি আপু, এখন এই যে যারা দেখছে, আমি তাদের জন্য একটা কথাই বলবো যে কেউ যখন কাউকে ছোট করে, সেটা সেই মানুষটাকে ছোট করা না, এটা বেসিকলি প্রবলেম হচ্ছে যে ছোট করছে তার, এটা আমাদের প্রবলেম না। না, অবশ্যই অবশ্যই এগুলো থেকে প্রত্যেকটাই আসলে না, এই এক্সপিরিয়েন্স গুলো আমি মনে করি আসলে যত শেয়ার করা উচিত, কারণ এটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, ওইটা আমি যদি শেয়ার না করি, ওইটার পজিটিভ নেগেটিভ, তাহলে ওইটা আরেকজনের জন্য, ওই আরেকজন যদি সিমিলার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই আসলে। সেই জায়গাটাতে তো আমি, বা হয়তো যেতেও হতে পারে, বাট হয়তো একটু জানলে জিনিসগুলো। না না, ডেফিনেটলি। এই যে যেমন এখন আপু আমাকে যখন কেউ বলে যে আপু আপনার, যদিও আপু আমি ওই দিন সারা আপার সাথে আমার একটা প্রোগ্রাম ছিল, তো আমি বললাম, সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলছে তোমার কথা তো এখন সবাই এরকম বলবে যে তুমি এত, এটা তোমার, তুমি এত ভালো কিছু করছো। আমি বললাম আপু, মানুষ আমাকে ঝগড়ার সময় বলে বাঁধনের মতো কথা বলবা না, ঠিক আছে, বাঁধনের থেকে শিখছো। আমার ফ্রেন্ড কাজিন এরা, মানে এইটা কিন্তু এক ধরনের গালি ওদেরকে দেওয়া হচ্ছে যে বাঁধনের থেকে শিখছো, বাঁধনের মতো কথা বলবা না, বাঁধন হইতে চাও। বাট এইটাতে এখন হাউ ডু ইউর প্যারেন্টস রিঅ্যাক্ট টু দিস, হাউ ডু দে ডিল দিস? একটা ভালো মেয়ে থেকে, একটা লক্ষ্মী মেয়ে থেকে, একটা, আমার বাবা মা আসলে খুব একটা দোটানায় পড়ে গেছে। মানে তারা আমাকে নিয়ে প্রাউড, যেহেতু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি। আমার বাবা মার কাছে এটা অনেক বড় ব্যাপার যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে। আব্বু আম্মু এখনো মানে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড বা এগুলো নিয়ে ও কানজে যাওয়া, ঠিক আছে, বাট একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার বাবার কাছে অনেক কিছু। কিন্তু যেহেতু আমি এখন আর ওই লক্ষ্মী মেয়েটা নাই, সেহেতু তারা একটু তো দ্বিধার মধ্যে থাকেন। এখনো ওনাদের সাথে একসাথে থাকে? আমি এখনো না, আমি সবসময় আমার বাবা মার সাথে ছিলাম। আমার বাবা মা কি বলবো, তো আসলে এইটুকু তো একসাথে থাকলে তো হয় না। আমার বাবা মার যেহেতু আমাদের থট প্রসেস একদম আলাদা, তো এইটা খুবই, বাট ওনারা ডেফিনেটলি অনেক অ্যাডাপটিভ। না, আমার বাবা অনেক অ্যাডাপটিভ, আমার মা আছে, কিন্তু তারপরেও না, আমি ক্ষেত্রে বাবারা সবসময় বেশি, আমি আমার ইয়েতে বলতে পারবো অলওয়েজ স্পেশাল। হয়তো বলবে যে করবে, সব দুজন ভাই বলবে যে দেখছো, বলছে বাবা, কিন্তু বাবারা সবসময় স্পেশাল, স্পেশালি কথা না। কিন্তু আমার যেটা হচ্ছে, আমার বাবা মা আসলে এত কনজারভেটিভ আপু, যে ওদের যে বিশ্বাস, বিলিফ সিস্টেম, ওইটা আমার থেকে একদম আলাদা। হ্যাঁ, সো যার জন্য ওদের একটু কষ্ট হয়ে যায়। তারপরও তো তোমরা ডেফিনেটলি দে আর প্রাউড অফ ইউ। আচ্ছা, এখন যদি আরেকটু, যে তুমি একটু আগে বলতেছিলে যে যখন হচ্ছে যে গ্লোবাল ইয়েতে গেলা, যখন তুমি যে ক্যানে রেড কার্পেটে যাচ্ছ, বা আমি আমার এক্সপিরিয়েন্সে যখন বলি যে আমি যখন ক্যানে রেড কার্পেটে যখন গেলাম, বা যখন পিয়াজা গ্রান্ডার উপর থেকে, স্টেজ থেকে যখন পুরো অডিয়েন্সকে 8,500 9,000 অডিয়েন্সকে দেখছিলাম, ওই সময়টা পেরিস গুলো, অলসো দ্য যে নেটওয়ার্কিং গুলো, বিভিন্ন দেশের প্রডিউসাররা আসতেছে, ডিরেক্টররা আসতেছে, তাদের সাথে কথা হচ্ছে, তাদের কাজ সম্পর্কে জানছি। তো তোমার আগের যে ফিল্ম সম্পর্কে একটা ভিউজ ছিল, আর এইটার পরে মানে এই জায়গাটাতে তোমার এই মানে পরিবর্তন কি কিছু হয়েছে, বা বলে কি হয়েছে? আপু, প্রথমত হচ্ছে এটা আপনি শুধু, মানে আপনাকে আমি বললে আপনি বুঝবেন, খুব কম মানুষ এই কথাটা বুঝবে যে একটা ফেস্টিভ্যালে কাজ নিয়ে যাওয়া
এবং সেটা নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি সেইটার জন্য গিয়েছেন, এইটা এইটা এক্সপিরিয়েন্স করে আসার পর আপনার লাইফের ভিউই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে আমি জানি না আপনার কাছে কি এই কথাটা মনে হয় না কিনা। না ডেফিনেটলি অবশ্যই তাই না? Study করে সো একটা ইয়ে আছে। একদমই ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। আর আর বিকজ একটু অন্যরকম ভাবে আসলে জিনিসগুলোকে দেখা হয় তো এখানে মানে ওয়ার্ল্ড, এটা তো ওয়ার্ল্ড ভিউ যে কোনো কিছুরই, মানে এটা আমরা যে কোনো কাজ নিয়ে যদি একটু সারা হ্যাঁ। পৃথিবীতে দেখি তখন ওই চিন্তা And ভাবনা করে আরেকটা অবশ্যই জিনিস আমাদেরকে আপু, বিরক্ত করে। সেটা হচ্ছে যে আমরা আমাদের সাবকন্টিনেন্টে আমরা কিন্তু আসলে কাজকে সাধারণত গ্ল্যামার দিয়ে যাচাই করি। মানে আমরা কিন্তু কাজ কোনটাকে বলছি আমরা কিন্তু সেটা এখনো বুঝি না। যেমন ধরেন যদি আমি কানজের কথাই বলি, যে কানজে ধরেন বলিউড থেকে যে মেয়েরা কি পোশাক পরে গেল, তাদের কোনো সিনেমা নাই, কিন্তু না। সেটা নিয়ে কিন্তু তাদের পুরাটা বিজ্ঞাপন। বিজ্ঞাপনই একটা, যে ওদের মেইন স্ট্রিম পত্রিকাগুলো ওইটা নিয়ে বিজি। কিন্তু ধরেন শেমলেস বলেন বা পায়েল কাপাডিয়ার ফিল্ম বলেন, এখানে যারা গেছে তাদেরকে নিয়ে কিন্তু, কারণ তারা এটা জানিই না, তারা যে এটা কিভাবে সেলিব্রেট করবে এই সেলিব্রেশনটা করতেই জানে না। তো এখন তাদেরও এটা দোষ দিয়ে লাভ নাই, এটা আস্তে আস্তে শিখবে মানুষ। কারণ এরকম তো না যে বছর বছর সিনেমা যাচ্ছে আসলে ওইখানে আর আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি যে ভাই এরকমই তো হয়, আমরা তো সিনেমা নিয়ে যাই, আমরা কি আর কাপড় দেখাতে চাই, এরকম তো না আসলে। ঠিক আছে, সো যেহেতু আমরা ওইটা আর করতে পারছি না, যেহেতু সিনেমা নিয়ে অত যাওয়া হচ্ছে না, যেহেতু ইন্ডিয়ারও সেম অবস্থা, আমাদেরও সেম অবস্থা, তো ওই জায়গাটা যদি না হতো, কারণ আমি যখন ফেস্টিভ্যালে অন্যদের সাথে মিশছি, আমি ও মাই গড, এরা নর্মাল কাপড় পরে, এরা নর্মাল কথা বলে, এরা নর্মাল খাবার খায়, এরা সবকিছু নর্মাল চিন্তা করে, এরা তো আমার মতো। হ্যাঁ, তো এইটা আমার খুব ভালো লেগেছে। আমি ওদের থেকে অনেক শিখেছি এবং আরো কিভাবে আরো গ্রাউন্ডেড হওয়া যায় এটা আমি শিখেছি। আমার ফেস্টিভ্যাল ঘুরে যদি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমি কিভাবে আরো আরো নিচের দিকে নামবো। একটা প্রশ্ন করি তোমাকে, যেমন হচ্ছে যে খুফিয়া নিয়ে আমাদের এখানে অনেক রকম যে চরিত্রটা তুমি কেন করলে, মানে এখানে অনেক রকম রিপোর্টিং দেখেছি আমরা, আপনারা যারা হয়তো জানেন বা কেউ হয়তো জানেন বা কেউ হয়তো জানেন না, মানে খুফিয়া নিয়ে অনেক রকম কথা হয়েছে এখানে আছে। যেমন কেউ হচ্ছে চরিত্রটাতে অভিনয় করতে চাননি বিকজ এখানে বাংলাদেশের যেভাবে পোট্রে করা হয়েছে এটা নিয়ে কিছু নানান রকম ভাবনা চিন্তা আছে। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি যে তুমি কেন অভিনয় করতে চেয়েছো, আমার একটা ধারণা আছে, আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে কেন করেছো। প্রথমত আমি তো এত বড় একটা অপরচুনিটি আমি হারাতেই চাই নাই। বিশাল ভারদ্বাজের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো, আমি যদি দূর থেকে দেখতেও পারতাম তাহলে আমি যেতাম, আমার পাসিং শট দিতে হলেও যেতাম সেখানে। উনি আমাকে এত চমৎকার একটা ক্যারেক্টারই দিয়েছে, যে ক্যারেক্টারটা আমি আমার পুরো জীবনে করি নাই। যেইটা আমি বললাম না যে এই রেহানার পর থেকে আমাকে কোনো চরিত্র এরকম করতে হয় না যে চরিত্রটা আমি করতে চাই না। তো এই চরিত্রটা আমি করতেই চেয়েছি, আমি বুঝেই করেছি। আমি আমার পুরো আমার সুস্থ চিন্তায় আমি ডিসিশন নিয়েছি যে আমি আসলে এই কাজটা করতে চাই। এবং আমি বিশালকে যদিও খুব ফান করে বলছিলাম যে তাবুকে কিস করার অপরচুনিটি আমি কিভাবে মিস করবো, তুমি কি বললা? ও হাসতে হাসতে শেষ বলছে, আজমেরি তুমি একটু ফানি। আমি না সত্যি এটা কি হইতে পারে, আমার তো সে আমার জীবনের ক্রাশ, আমি তাকে এত ভালোবাসি। হ্যাঁ, বাট আমি এত ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি আপু, আমার সিদ্ধান্তটা এত ঠিক ছিল। আমি আরো ওই যে বললাম যে যত আমি বড় মানুষদের সাথে মিশলাম আমি তত মাটির সাথে মিশে যেতে শিখলাম আপু। আমি হয়তো ওনাদের মতো হতে পারি না এখনো, বাট আমার চেষ্টাটা কিন্তু ওইটা আছে যে আমি ধরেন ওই যে আপনি যখন বলছিলেন না যে তোমার প্রসেসটা কি ছিল রেহানার সময় ভাই, আমি কিন্তু শিখে গেছি যে আমার শুধু জীবনে কতটুকু দরকার। আমার ধরেন একটা বাচ্চাকে পড়াচ্ছি একটা স্কুলে, ওই বেতনটা দিতে পারলেই হবে, বাচ্চাকে একটা জায়গায় পড়াতে পারলেই হবে, আমি ঠিকঠাক একটা বাসায় থাকি, আমার বাবার গাড়িতে চড়ি, হয়তো একটা গাড়ি কিনতে চাই, খুব বেশি কিছু না, এইটুকুই। আমি আর এর চেয়ে বেশি কিছু চাই না, কিন্তু আমি কাজ অনেক চাই। আমি ডিরেক্টরদের বলতে চাই যে যারা প্লিজ দেখতেছেন, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, কতক্ষণ পরে দেখা যাবে। মানে তুমি কি ধরনের কাজ করতে আচ্ছা সেদিন বলছিলে, হ্যাঁ অনেক রকম চরিত্রে কাজ করতে চাও, অনেক চরিত্র করার ইচ্ছা, আমি সেটা বলো তাহলে যারা ইয়াং যারা ডিরেক্টর আছে। আচ্ছা, আমি হরর করতে চাই, আমি কমেডি করতে চাই, আমি অ্যাকশন করতে চাই, আমি রোমান্টিক ফিল্মও করতে চাই। আমার যেটা হচ্ছে, আমি তো 20 বছরের মেয়ে না, আমার 41। সো আমার যেহেতু 41 টাইপের বা 35 প্লাস এরকম এইজের প্রেম হয় না হয়তো, আরো আমার ধারণা আমার 50-ও প্রেম হবে। সো
মানে আরো পরেও হতে পারে। তো আমি এরকম রোমান্টিক গল্প করছি না, অনেক ঘটনা আছে যে তোমার বলিউডে যে সোনাশিনী বললে, হ্যাঁ ওনাকে দেখলাম 65 বছর বয়সে তিনি বিয়ে করলেন এবং এত সুন্দর একটা কাপড়। না না আমারও মানে- এরকম ইচ্ছা, আমার তো বিয়ের শখ শেষ হয় না কিন্তু আপু, এখন আছে কিন্তু। সো হচ্ছে যারা হচ্ছে যে সুটাররা মানে পটেনশিয়াল সুটাররা তারা হচ্ছে না এটা এটা আসলে এদের অবস্থা খারাপ, কারণ হচ্ছে আমি আপাতত আগামী 5 বছর আমি জাস্ট ননস্টপ কাজ করতে চাই। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা নাকি অনেক লম্বা সময় আমাদেরকে বারবার কিন্তু বলা হচ্ছে যে কি আমাদের দেওয়া হচ্ছে সময় যে কি হ্যাঁ। 2-3 ঘন্টা হয়ে গেছে? অনেক এরকম হয়ে যাচ্ছে আসলে। তো তোমার হচ্ছে যে একটু একটা যেমন সাইরার প্রসঙ্গে আসে, হ্যাঁ তুমি তো অনেক বলছিলাম মানে যে মেয়ে তোমার জীবনের একটা বড় একটা আমাদের আমি মানে এবং আমরা একটু আগে গল্পতে বলছিলাম যে আসলে যখন প্যারেন্টহুড অ্যাকচুয়ালি চেঞ্জেস ইউ আ লট, এটা তোমাকে অনেক কিছু শেখায়, অনেক কিছু হতে শেখায়, গ্রাউন্ডেড হতে শেখায়। আমি আমার ছেলের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওই যেমন হচ্ছে যে আমি সাইকোলজিস্টের কাছে যাওয়াটা একটা আমার কাছে একটা ট্যাবুর ব্যাপার ছিল। এখনো একদম নাই হয়ে যায় নাই, বাট ও আমাকে ওর কাছ থেকে আমি শিখছি যে নো, ইটস নট আ ট্যাবু, এটা প্রয়োজন হলে ইটস জাস্ট ডাক্তারের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার। তো সেখানে সাইরার তোমাকে কি কি শেখায়? ওটা তোমার একটা অন্যতম বড় শিক্ষক আমার মনে হয়। একদম। কি শেখায় সেটা? প্রথমত আপু আমি বলতে চাই যে মাদারহুড হচ্ছে যে কোনো মেয়ের চয়েস হতে হবে, অবশ্যই এটা কিন্তু অবশ্যই। যেমন আমার ইচ্ছাই ছিল মানে Definitely. এম ইন লাইফ যে আমি মা হইতে চাই, কিন্তু যে মেয়েটা মা হতে চায় না তাকে প্রেশারাইজ করা যাবে না যে তার মা হতে হবে। এখন আমি আমার মাদারহুড নিয়ে বলতে চাই, কারণ আমি যখন আমার মাদারহুড নিয়ে বলি তখন সবাই ভাবে, আমার কাছে মনে হয় যে এটা অনেক গ্লোরিফাই করা হয়ে যায়, না যে মাদারহুডকে গ্লোরিফাই করার কিছু নাই আসলে। হ্যাঁ, যার চয়েস। এবং সেজন্য আমি কিন্তু আমাকে- মাদারহুড বলি না, আমি হ্যাঁ। কিন্তু প্যারেন্টহুড বলছি, হ্যাঁ। কারণ এট দ্য সেম টাইম এটা মা এবং বাবার, বাবার হ্যাঁ। দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমার জীবনে তো আর বাচ্চার বাবার কোনো ভূমিকা নাই, সো আমি আমারটা বলতে পারি যে আমার মাদারহুডটা আমাকে চিনতে সাহায্য করেছে। আমি মানুষ যে এইটা তো আমি জানতামই না, আমি তো জানতাম আমি না ওই মেয়েটা, ওই ভদ্র মেয়েটা। So, যখন আমার বাচ্চাকে আসলে টানা হেঁচড়া করা শুরু করেছে, আমি তখন রিয়েলাইজ করেছি যে নো, আমি মানুষ এবং আমি এরকম করে পারবো না, আমি তো এটাকে করতে দিব না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে উইথ টাইম আমি কিন্তু আমার মেয়ের সাথে বড় হয়েছি, মানে ওর বয়স বাড়ছে কিন্তু বয়স আমারও বাড়ছে, কিন্তু আমি মনে করি যে আমার মাদারহুডের বয়স আর ওর বয়স একই এবং এটা খুব সুন্দর করে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এটা এরকম না যে সবসময় খুব স্মুথ, কারণ আমাদের তো যেহেতু আমরা ফ্রেন্ডের মতো হওয়ার চেষ্টা করি, যদিও এটা সম্ভব হয় না সবসময়, কিন্তু ফ্রেন্ডের মধ্যে তো অনেক ঝগড়াও হয়, আমাদের ঝগড়াও হয়, আমাদের ডিসএগ্রিমেন্ট হয়, বাট আমি ওর থেকে অনেক কিছু শিখেছি আপু, এবং ও আমাকে ওই স্ট্রেংথটা, ওই পাওয়ারটা দিয়েছে যেটার জন্য আমি আমার নিজেকে ডিসকভার করতে পেরেছি। এবং এইটার চাইতে বড় প্রাপ্তি তো হইতে পারে না যে একটা মানুষ তার নিজেকে আসলে আবিষ্কারই করে ফেলবে। প্রত্যেকদিন অনেক নতুন নতুন একদম। আর আমরা তো ভাবি, আর ভালো মানে বলতে হয় যে যখন বাচ্চার চোখে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখি না, ও মাই গড আমাকে তো ভালো হইতে হবে, আমাকে ঠিক করতেই হবে যে কোনোভাবে ঠিক। ওইটা একটা বড় একটা। এটা আরেকটা প্রশ্ন একটু তাহলে করি, যেমন আমি ছোটবেলায় ওই যে আমাদের কথা বলছিলাম ওই যে স্কার্টের লম্বা ঝুল বা আমি কিন্তু অনেক ভুক্তভোগী এটা, যে কাপড় এটা পরা যাবে না, ওটা পরা যাবে না, এইটা তুমি বড় সেকেন্ড স্কার্ট, এইটা না সেটা না, নানান কিছু। বাট এখনো আমরা যখন মা হয়েছি, আমি নিজে কিন্তু এখন পর্যন্ত আমার ছেলের পাঞ্জাবি চয়েস নিয়ে অনেক মানে গতই তো ঝগড়া করছি, মানে দিস ইজ রিয়েলি ব্যাড। তো তুমি এইটা নিয়ে কি বলো? এইটা তুমি কি করো? এটা আমি বলি, এটা আমি করতাম নিশ্চয়ই আমার ধারণা, কারণ আমি তো সেই অবসেস মাদারটা ছিলাম, কিন্তু আমার মা আমাকে এত ট্রমা দিচ্ছে এগুলা নিয়ে জীবনে যে আমি প্রথম এটা প্রতিজ্ঞা করছি যে আমি আমার মেয়েকে কখনো এটা নিয়ে কিছু বলবো না। কিন্তু উল্টা আমার মেয়ে আমাকে বলে, আমি একটা কিছু পড়তে গেলে, মা এটা এখানে পড়বা, এটা এখানে পড়ো না, দেশে বাইরে গেলে পড়ো। আমি বললাম যে ও মাই গড, মানে এই কথাটা আমার তোমাকে বলা উচিত ছিল, তুমি এখন আমাকে বলছো। হ্যাঁ, সো উল্টা আমাকে এইসব কথা বলবে। এইটা আসলে আমাদের স্বাভাবিক, হ্যাঁ, সোসাইটির কিছু কন্ডিশন। কিন্তু আমার কাছে যেটা লাগে, আমি একটা সময় পার হয়ে এসেছো, বাট ও তো এখনো ছোট। আমার মেয়ে মাশাআল্লাহ আপু, ওর মতো থাকতে পছন্দ করে এবং আমিও স্পেসটা দিতে চাই, এবং ওকে এটা এরকম না আপু একতরফা না, ওর কিন্তু আমাকেও স্পেস দিতে হবে।
এটাও আমি ওকে শিখাই। সো ওর যেটা হয়, ও নিজের স্পেস নিয়ে নিবে, কিন্তু যখন আমাকে স্পেস দিতে হবে তখন কিন্তু দিবে না আবার, ঠিক আছে? তখন হচ্ছে না সেই মা আমি তো ছোট বাচ্চা, আমি তো ছোট বেবি। ও তুমি যখন স্পেস চাও তখন তুমি পাচ্ছ, তার মানে তোমার মাকে স্পেস দিতে হবে, এইটা মানতে হবে। সো এই প্র্যাকটিসটা তো আমার মা বাবা আমার সাথে কখনো করে নাই। আমি এটা প্র্যাকটিস করি যে আমাকে স্পেস দিতে হবে। এরপরে আমার সাইরাকে নিয়ে বসতে হবে। হ্যাঁ। সাইরাও হচ্ছে বলবে তখন ওর যা যা বলার আছে, একদম ওই জায়গায় ওর অনেক কিছু বলে ফেলবে। ওদের দুইজনকে নিয়ে। এখন হচ্ছে যে তুমি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, so আমি আরো না, কারণ ওরা কিন্তু আর আমাদেরকে দিবে না, ওরা সময় দিবে না, পেছন থেকে হাত ওরা দেখাতে পেছন দেখাতে থেকে অজ্ঞান 5 হয়ে মিনিট পড়ে 2 যাচ্ছে। মিনিট 3 মিনিট অনেকগুলো হাত আমাদেরকে ইয়ে করছে, না আমরা suggest কি করি মানে সামনের দিকে আরো কি করতে চাও, মানে আনফুলফিল কোন স্বপ্নটা এখনো পুরো হয় নাই? আমি সবারই আসি মরার আগ পর্যন্ত তো স্বপ্ন দেখতেই থাকি। আমি যেটা হচ্ছে, তারপর? আমি তো স্বপ্নগুলাই দেখি নাই ঠিক করে। আমি তো সব অন্যের স্বপ্ন দেখছি, আমার বাবা মার স্বপ্ন, সোসাইটির স্বপ্ন, এর স্বপ্ন, ওর স্বপ্ন। এখন তো নিজেরটা দেখছি, এখন দেখছি, কিন্তু এখন আমি সামনেরটা এখনো শিখতে পারি না এই স্বপ্ন দেখাটা। আমি এখন যেটা করি আপু, আমি 6 মাসের প্ল্যান করি আমার লাইফে। আমি সামনে 6 মাস আমি এই কাজ করবো, এটি আমার জীবনের শেষ কাজ, এটুকু করব। আর হচ্ছে আচ্ছা, আমরা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি, ফাহমিদ ভাই লিখছেন যে ওয়েটিং টু সি বাদল ইন দা পপ ক্যারেক্টার। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আমিও কবে আসছে এটা? এটা আমি জানি না, এখনো 4-5 দিন শুটিং বাকি ভাইয়া। আচ্ছা, বাট থ্যাংক ইউ, আপনি আমাদের শোটা দেখছেন, আবার কমেন্ট করেছেন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ফাহমিদ ভাই। হ্যাঁ, এত ভালো। আচ্ছা, তো আমি স্বপ্ন তো দেখতে শিখছি মাত্র, তো শিখছি। এখন আমার স্বপ্ন হচ্ছে 6 মাস আমি চিন্তা করি, আমি 6 মাসের প্ল্যান করি। 6 মাসের বাচ্চা স্কুলের বেতন দেই, বাসার আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার বেতন দেই, তারপর আমার যা যা খরচ আছে এটার টাকা আছে কিনা সেটা হিসাব করি, তারপরে একটা কাজ বাছাই করি যে আমি কাজটা করবো এই 6 মাসে, তারপরে ওইটুকু করি এবং আমি মনে করি ওই কাজটা আমার শেষ কাজ। তারপরে আবার 6 মাস প্ল্যান করি। আমি এরকম একটা মুডে এখন চলছি, কিন্তু আমি জানি না এটা নিশ্চয়ই চেঞ্জ হবে, যেহেতু আমার আসলে ভবিষ্যৎ চিন্তা করার ইচ্ছাটা চলে গেছে আপু। আমার মনে হয় যে ভবিষ্যৎ আমরা প্রেডিক্ট করতে পারি না। আমিও জিজ্ঞেস করছি যে আমি কত ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারি আমরা, মানে আর আমি শুধু চাই আমার মেয়েটা যাতে একটা ভালো মানুষ হয়। মানুষ না, কোনো মেয়ে মানুষ না, কোনো ছেলে মানুষ না, জাস্ট একটা মানুষ হয় এবং ভালো মানুষ হয়। তাহলে আমরা কি এখানেই শেষ করে দিই? হ্যাঁ প্লিজ, আপনি আমাকে বলছেন গান গাইতে হবে, কবিতা বলতে হবে। হ্যাঁ, আমি তোমাকে গান গাইতে বলছিলাম, কিন্তু ও বলে গান গাবে না। না, গান গাবো না, আমি গানই গাইতে পারি না, ছড়াও বলতে পারি না। আমি যদি গান গাইতে পারতাম, আপনি দেখেন আপু কথাই বলতে দিলাম না, গান গাইতে পারলে গান গাইতে দিতাম কাউকে, প্রশ্নই ওঠে না। তাহলে আমরা বিদায় নিই সবার কাছ থেকে, তাহলে বাই বাই, থ্যাংক ইউ, বিদায় 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 বিদায়।